আমাদের জুলাইয়ের জার্নিটা আমার কাছে অন্তত পক্ষে জুলাইয়ের পরের জার্নিটা আরো বেশি হৃদয় বিদারক। কারণ আমরা অধিকারীর শিষ্য, আমাদের নাবিলাপুর শিষ্য, আমরা চেষ্টা করেছি নতুন প্রজন্মের জেনজি হিসাবে যে আন্দোলন সংগ্রামটা আমার ভাইয়েরা করেছে, আমাদের বোনেরা করেছে, সেটাকে ধরে রাখার লড়াইটা আমরা করতে চেয়েছিলাম। এজন্য জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময় থেকে আমরা আর্কাইভের কাজ এবং শহীদ পরিবারদের সাথে কমিউনিকেশন, ঘটনাগুলো তুলে নিয়ে আসা, এই কাজগুলো শুরু করেছিলাম। এবং এই কাজটা করতে করতে বাংলাদেশের 51টা জেলায় আমরা গিয়েছিলাম এবং 500-এর অধিক শহীদ পরিবারের সাথে আমার সরাসরি কথা হওয়া, তাদের আর্কাইভ করার একটা সুযোগ হয়েছে। যেহেতু এখানে অনেকগুলো শিরোনাম আছে, এর মধ্যে একটা হচ্ছে বিচার। তো বিচার নিয়ে অনেকে বলছেন, তো আমার কাছে মনে হয় বিচারের আগে যে কিসের বিচার করব এটা আরেকটু পরিষ্কার হওয়া উচিত। আমরা পরিষ্কার, কিন্তু আমার কাছে মনে হয় যে জনগণ বা যারা জুলাই গণঅভ্যুত্থানে ছিল, আবার জুলাই গণঅভ্যুত্থানে ছিল না, এমন সবার কাছে এই বিষয়গুলো অস্পষ্ট। এর মধ্যে কয়েকটা ক্যাটাগরি, সেটা হচ্ছে আমরা যারা আন্দোলনে ছিলাম, একদম গুলির মুখে দাঁড়িয়েছি, আমরা দেখেছি যে আওয়ামী লীগ বা এই পুলিশ বাহিনী তারা কি আচরণটা করেছে। আরেকটা ক্যাটাগরি হচ্ছে আন্দোলনে ছিল না, তবে মোবাইলে তারা দেখেছে, এবং এই মুহূর্তে যেহেতু আওয়ামী লীগের প্রপাগান্ডাটা দিন দিন বেড়েই চলেছে, তারা এটাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করার একটা অপচেষ্টা চালায় যাচ্ছে। আরেকটা ক্যাটাগরি মানুষ হচ্ছে তারা আন্দোলনে ছিলও না এবং মোবাইলেও দেখে নাই। এবং আমরা যেটা বলেছি যে আমরা 51টা জেলায় গিয়েছিলাম, তো এই যাওয়ার সুবাদে কিন্তু আমরা এরকম প্রচুর মানুষকে পেয়েছি গ্রামগঞ্জে যারা কিনা জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কে ধারণাই নেই। তো তাদেরকে কিন্তু আওয়ামী লীগ তাদের যে ন্যারেটিভ ওইটা খাওয়াইতেছে এবং জুলাইকে একটা সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে তুলে ধরার চেষ্টা করতেছে, যেখানে কিনা আওয়ামী লীগ জঙ্গি কর্মকাণ্ড জুলাই করেছিল। তো সেগুলোর দুইটা ধারাবাহিক কথা বলে সংক্ষেপে শেষ করে দিব। একটা হচ্ছে আমাদের আহত ভাই বলেছেন যে পেলেট গানের ব্যবহার, এটা একটু মাঠ পর্যায়ে যখন আমরা কাজ করতে গেছি, এটা ব্যবহারটা কিভাবে হয়েছে জুলাই গণঅভ্যুত্থানে, এই জিনিসটা আমাদের সামনে আরো স্পষ্ট হয়েছে। একটা ম্যাগাজিনের ভিতরে 200, 250, 300 প্যালেট থাকে, ছোট ছোট দানা, এগুলো সীসা দিয়ে তৈরি হয়। তো আন্দোলন দমনের জন্য এগুলো ব্যবহার করার নিয়ম আছে, কিন্তু 150 থেকে 200 মিটার দূর থেকে এই সমস্ত প্যালেট ছুটতে হয় এবং উপর দিকে করে ছুটতে হয়। তো 150 থেকে 200 কিলোমিটার দূর থেকে যখন 150 মিটার দূর থেকে যখন পুলিশ এটা উপর দিকে করে ছুটবে, এটা মানে ছড়িয়ে যাবে ছোট ছোট সীসার দানাগুলো, এবং সেগুলো মানুষের শরীরে জাস্ট চিমটি কাটবে, এরকম একটা ব্যথা অনুভব হওয়ার সুযোগ আছে। এর থেকে বেশি একটু রক্ত বের হবে, টিপ দিলে সেটা বের হয়ে যাবে, এটা হচ্ছে প্রক্রিয়া। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানে এই প্যালেট পুলিশ একদম এক হাত সামনে থেকে একদম ঠেকিয়ে শরীরের মধ্যে করছে, এমন রেকর্ডও আছে, আমরা দেখেছি। আমরা গাজীপুরে যখন কাজ করতেছিলাম, তখন আমরা আব্দুল্লাহ আল মামুন নামে একজন শহীদ, তার শরীরের মধ্যে, পায়ের মধ্যে, এই হাঁটুর একদম এই জায়গাটা একদম মানে ঝাঁঝরা হয়েছিল। তো তার ছোট বোন বলতেছিল যে দেখে মনে হচ্ছিল যে কোরাল দিয়ে কোপাইছে, এবং এই জায়গাটাতে একদম মানে দানা দানা হয়েছিল, দেখতে বুঝাচ্ছিল ওখানে সুই দিয়ে এরকম ফুটা ফুটা করলে যেরকম হয়, শরীরটার অবস্থা ছিল এরকম। তো তাকে আনসাররা, শফিপুর আনসার একাডেমির আনসাররা খুব কাছ থেকে একদম গুলিগুলো করেছিল। এই প্যালেটের ক্ষতিটা আমাদের সামনে আহত ভাই ছিলেন, তার চোখ হারিয়েছেন, জীবন হারিয়েছেন অনেকে, অনেক ক্ষতি আসলে খুব কাছ থেকে করার কারণে হয়েছে। তো বিচার প্রক্রিয়ার মধ্যে এগুলো নিয়ে কাজ করা দরকার, যে প্যালেট এভাবে মানে কেন ব্যবহার হইলো এবং ভবিষ্যতে ব্যবহার হবে কিনা, আবারও আমাদের দেশের জনগণকে কি এটার সম্মুখীন হইতে হবে কিনা। আরেকটা হচ্ছে লিথেল ওয়েপেন, এটাই সবচেয়ে জরুরি। আমি আজকে এটার উপরে আলোকপাত করতে চাই। মানে জুলাই গণঅভ্যুত্থানে এটার ব্যবহার এত বেশি ছিল যে ছাদের উপরে, ঘরের ভিতরে কেউ নিরাপদ ছিল না। আমি যাত্রাবাড়ির একটা ঘটনা বলি, সেটা হচ্ছে শহীদ শিহাব, যিনি কিনা একজন মাদ্রাসার মানে হুজুর ছিলেন। তো উনি 6তলা বিল্ডিং এর ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে পরিবারের সাথে কথা বলছিলেন। যাত্রাবাড়ি থানা থেকে, দিনটা ছিল হচ্ছে 19 তারিখ শুক্রবার সকাল 10টা বাজে, যাত্রাবাড়ি থানা থেকে উনাকে লক্ষ্য করে গুলি করা হয়, এবং গুলিটা দাঁত দিয়ে ঢুকে দাঁত ভেঙে পিছন দিয়ে বের হয়ে গেছে। ওই একই বুলেট 9.5 mm বুলেট পিছনে আরেকজনের ঘাড়ে গিয়ে লাগে, তিনিও আহত হন। এরকম আরো অনেকগুলো ঘটনা আছে, কতগুলো পরিচিত আছে, কতগুলো আমাদের সামনেই আসে নাই। মিরপুরের শাফকাত সামির, আপনারা জানেন যে 19 জুলাই কাফরুল থানার পুলিশ গুলি ছুটতেছিল, তো ওরা এত এলোপাতারি গুলি ছুটতেছিল এবং লেথেল ওপেনের বুলেট, যে দুই তলার ভিতরে একটা ছেলে মানে ঘরের ভিতর থেকে বাইরে দেখতেছে যে কি হচ্ছে, এবং তখন কিন্তু চারপাশে টিয়ার শেলের ধোঁয়ায় কুয়াশাচ্ছন্ন হয়েছিল। তো দেখতেছিল যে কি হচ্ছে, জানলা দিয়ে বুলেট ঢুকে তার চোখ দিয়ে ঢুকে পিছন দিয়ে মাথাটা 2 ভাগ হয়ে বের হয়ে গেছে।
মানে ওটা ছবি আছে, আপনি দেখলে মানে আপনি মানে স্বাভাবিক থাকতে পারবেন না। ছেলেটার বয়স কত? মাত্র 12 বছর, চতুর্থ শ্রেণী, নুরানি মাদ্রাসার চতুর্থ শ্রেণী একটা ছাত্র। ঘরের ভিতরে সে শহীদ হয়ে গেছে। এবং তার বাবা বলতেছিলেন যে সে যেহেতু ছোট, দেখার জন্য সে টেবিলে দাঁড়াইছিল, ছোট একটা টুলে আর কি, টুল থেকে পড়ে যাওয়ার কারণে তার বাম হাতটা ভেঙে গেছিল। মানে সে শাহাদাত বরণ করার সময় তার বাম হাতটাও ভেঙে গেছিল। এরকম গাজীপুরের একটা ঘটনা, 5 আগস্ট গাজীপুরে কিন্তু বিজেপি প্রচুর মানুষকে হত্যা করেছে। এই যে প্রশ্নগুলো, এগুলোর উত্তর আমরা এখনো পাইনি। তো গাজীপুরে যেটা হয়েছে, তো ওরা বিজেপি এতটা এলোপাতারি গুলি করতেছিল, 2 তলার ভিতরে মুয়াজ্জিন, ওখানে একটা মসজিদ আছে, এখনো মসজিদটা বিদ্যমান, এবং ওই মসজিদের গ্লাসের মধ্যে বুলেটের দাগটা এখনো বিদ্যমান। তো এত এলোপাতারি গুলি করতেছিল যে 3টা বুলেট একই রানিং ফায়ারে গ্লাস ভেদ করে ওই মসজিদের মুয়াজ্জিনের তলপেটে ঢুকে যায়, এবং মুয়াজ্জিন 5 দিন পর শাহাদাত বরণ করে। এবং ডাক্তার যখন হাসপাতালে নেওয়া হয়, হাসপাতালের ডাক্তাররা বলে যে ওর পেটের ভিতরে কোনো গুলি নেই, সমস্যা নেই, বাড়িতে নিয়ে যান, সুস্থ হয়ে যাবে। কিন্তু ও ময়মনসিংহ এর ছিল মুয়াজ্জিনটা, হাফেজ। তো বারবার বলতেছিল যে আমার ভিতরে বুলেট আছে, আমার যন্ত্রণা হচ্ছে, কিন্তু ডাক্তাররা ওর কথায় কর্ণপাত করে নাই। তো ওই 5 দিন বুলেট নিয়ে সে বেঁচে ছিল, এবং বারবার বলতেছিল আমার পেটের ভিতরে বুলেট আছে, বুলেটটা বের করো, আমি বাইচা যাই। মানে ওটা ময়মনসিংহের ভাষায় বলতেছিল আর কি। তার পরিবার আমাদেরকে বর্ণনাগুলো দিচ্ছিলেন। তো 5 দিন পরে ছেলেটা হাফেজ মাজিদুল, তিনি শাহাদাত বরণ করে, বয়স 17 বা 18 বছর। এই যে মানে লিথিয়াম ওপেনের এলোপাতারি ব্যবহার। নারায়ণগঞ্জে আপনারা জানেন যে শহীদ সুমাইয়া, তার 2.5 মাসের বাচ্চাটা রেখে শহীদ হয়েছে। কোথায় শহীদ হয়েছে? ঘরের 6 তলার ভিতরে। 6 তলার মধ্যে নারায়ণগঞ্জের 20 জুলাই তিনি বাহিরে যখন হেলিকপ্টার থেকে গুলি করা হচ্ছে, তিনি দেখতেছিলেন যে কি হচ্ছে। 6 তলার নিজের বাসার বারান্দায় একটা বুলেট সরাসরি এসে মাথায় দিক দিয়ে ঢুকে পিছন দিয়ে বের হয়ে গেছে। তো ওনার মা আমাদেরকে বর্ণনা করতেছিলেন যে ও সোজা পিছনে পড়ে গেছে, তো মহিলা মানুষ যেহেতু চুলগুলা ছড়িয়ে গেছে, তো রক্তগুলো বের হয়ে সরাসরি সাথে সাথে দেখা যাচ্ছিল চুলের কারণে। চুল যখন পার হয়ে গেল রক্ত, তখন মা বুঝতে পারলেন যে মানে রক্ত বের হচ্ছে এবং মেয়ে আর নাই। সাথে সাথে সুমাইয়া শহীদ হয়ে গেলেন ঘরের ভিতরে 6 তলার মধ্যে। এরপরে ধানমন্ডিতে 19 জুলাই ধানমন্ডিতে 10 তলার উপরে ভাগনা আইমানকে নিয়ে নাসিমা আক্তার মানে দাঁড়ালেন যে বুলেট ছুড়াছুড়ি হচ্ছে বা হেলিকপ্টার উঠতেছে, কি হচ্ছে দেখবেন, কৌতূহল বশত। তো হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে, গুলিটা প্রথমে আইমানের বুক দিয়ে ঢুকে পিছন দিয়ে বের হয়েছে। এট দ্য সেম টাইম ওই আইমানের পিছনে নাসিমা উন্না উঠাচ্ছিলেন, এরকম উন্না উঠাচ্ছিলেন, একটু নত হয়েছিলেন। তো ওই যে আইমানের বুলেট বুকের ভিতর যে বুলেটটা ঢুকছে, ওই একই বুলেট নাসিমার দাঁত দিয়ে ঢুকে গলার ভিতর আটকে গেছে একটু নিচু হওয়ার কারণে। এবং তিনি 3 দিন হাসপাতালে, ধানমন্ডি পপুলার হাসপাতালে থাকার পর শাহাদাত বরণ করেছিলেন। 10 তলার উপরে একজন আহত হইলেন, আইমান বেঁচে গিয়েছে। আপনারা মানে অবাক হবেন যে আইমান যার বুক দিয়ে ঢুকে পিছন দিয়ে বের হয়েছে, তিনি বেঁচে আছেন, এখন সুস্থ সবল আছেন। এবং যে নাসিমা পরবর্তীতে গুলিবিদ্ধ হয়েছে, যার গলার ভিতরে বুলেট আটকে গেছিল, তিনি শাহাদাত বরণ করেছিলেন। বুলেটটা ছিল 9.5 mm বুলেট। ওই আইমান এখন যখন ধানমন্ডি থানায় গিয়ে বিষয়গুলো নিয়ে কথা বলতে চাইলেন, তখন বলতেছে যে 19 তারিখ ধানমন্ডিতে কোনো হেলিকপ্টার থেকে গুলি করা হয়নি, স্পোর্টস তাকে বলে দেওয়া হয়েছে, তো সে আর মামলা করার কোনো সুযোগ পায়নি। তাহলে এই যে একটা অস্পষ্ট জিনিস, তো বুলেটটা কোথা থেকে আসলো? মানে বুলেটটা কি কোনো একটা ঘর থেকে 10 তলার উপর চলে আসছে, এরকম কোনো সুযোগ নাই। তো এই যে প্রশ্নের উত্তরগুলো, এগুলো বিচারের জন্য খুব জরুরি। শান্তিনগরের 18 জুলাইয়ের একটা ঘটনা, নারী, তাইও নারী, যিনি কিনা 18 পাড়া একটা হাফেজা আর কি, তিনি রানিং পড়ালেখা করতেছিলেন, তিনি হাফেজা হবে এবং ঘর সংসার চালানোর জন্য তিনি একটা বাসায় কাজ করতো শান্তিনগরের 7 তলার মধ্যে। 18 জুলাই মানে উনি বাইরে দেখতে গিয়েছেন যে কি হয়েছে। ওই টাইমে আমরা ঘটনা যখন জিনিসগুলো খুঁজতে গেলাম, দেখলাম যে ওই টাইমে যুবলীগ গুলি চালাচ্ছিল সেখানে 18 তারিখ। তো 7 তলার বারান্দার ভিতরে একটা বুলেট এসে লিজা আক্তারের পেট দিয়ে ঢুকে পিছন দিয়ে বের হয়েছে। 2 দিন পর তিনি শাহাদাত বরণ করেছেন। এবং আপনি অবাক হবেন, 18 জুলাই এবং 17 জুলাই যেহেতু মুহররম ছিল, 18 জুলাই লিজা আক্তার রোজা অবস্থায় ছিলেন, তিনি রোজা অবস্থায় গুলিবিদ্ধ হয়েছিলেন। তো এই যে মানে একটা হচ্ছে, আমরা তো রাজপথে বুলেট মুগ্ধ সহ যারা শহীদ হয়েছে তাদের, আমি এই একই লেজ ধরে একটু বলি যে এই লিথেল ওপেন একটা বুলেট, যেহেতু বুলেটগুলো খুবই শক্তিশালী হয়, একটা বুলেট 2 জনকে একসাথে শহীদ করেছে, এমন ঘটনাও জুলাই আমরা অনেক পেয়েছি। কিন্তু আমি এখানে মানে বসে খুব কম সময়ের মধ্যে মেমোরিতে আনলাম যে কোনটা কোনটা আমার মাথায় আছে। এরকম অনেক ঘটনা আছে, আমি লিখে রেখেছি, কিন্তু এখন শর্ট টাইমে বলে দিই যে আপনারা যাতে পারি ঘটনাটা দেখেছেন। একটা গুলি দিয়ে অনেক মানুষ দূরে যাচ্ছে, তখন হচ্ছে সাথে সাথে 2 জন পড়ে গেল। সেই 2 জন ছিল আতিক এবং আরেকজনের নাম ছিল জিহাদ। আতিক তিনি বিবাহিত, আর জিহাদ খুব ছোট একটা ছেলে। তো একটা বুলেট আতিকের মাথা দিয়ে ঢুকে জিহাদের মাথা দিয়ে বের হয়ে গেছে।
এরকম ঘটনা হয়েছে ময়মনসিংহের 21শে জুলাই। নূর আলম সিদ্দিকী নামে একজন ছাত্র, তো তার বুলেট তার বুক দিয়ে ঢুকে পিছন দিয়ে বের হয়ে বিপ্লব নামে আরেকজনের মানে বুকে বিদ্ধ হয়ে এক বুলেটে 2 জন শহীদ হয়ে গেছে। তো এই যে মানে ব্যবহার, এগুলো বিচার করার জন্য এগুলো একটু স্পষ্ট হওয়া দরকার। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে 5 আগস্ট মানে আমাদের কাছে অস্পষ্ট একটা বড় কারণ হচ্ছে, বলা হয় যে 5 আগস্ট হাসিনা পালানোর পরও কেন এত মানুষ শহীদ হইল। এটার সবচেয়ে বড় হচ্ছে, আপনি দেখেন শহীদ কোথায় কোথায় হয়েছে, উত্তরায়, গাজীপুরে এবং হচ্ছে যাত্রাবাড়িতে। এই 3টে স্পটে 5 তারিখ বেশি মানুষ শহীদ হয়েছে। এই 3টা স্পটের একটা কমন ডট হচ্ছে এগুলো হচ্ছে ঢাকার প্রবেশদ্বার। ওই পুলিশ তাদের মানে টার্গেটে রেখেছিল এই প্রবেশদ্বার গুলোতে যারা ঢুকবে তাদেরকে ঢুকতে দিব না, এবং যে ঢুকতে চায় তাদেরকে ফায়ারিং করে মেরে ফেলবে। এই প্রবণতার কারণে এই 3টা প্রবেশদ্বারের মধ্যে গণহত্যাটা বেশি হয়েছিল। তো এই জিনিসগুলো মানুষের সামনে যদি সরকার চায় অনেক স্পষ্ট করতে পারে। আমার আরো অনেক কিছু বলার ছিল, সময় সংক্ষিপ্ততার কারণে শেষ করতে হচ্ছে। এই প্রোগ্রামে আমাকে দাওয়াত করার জন্য এবং ছোট মানুষ হিসেবে 2টা কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।